নির্বাচনী হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। ডক্টর ইউনূসকে সংলাপে জানালো বিএনপি। জামাতের সর্বাধিক গুরুত্ব সংস্কারে। আন্দোলনে কেবল উত্তরাতেই নিহত ২৮। তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। পালাতে চাওয়া গণহত্যাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টা। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও সংস্কারের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের। ছাত্র সমন্বয়করা চান ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিচার। আগামী ২৪ ঘণ্টায় কয়েক বিভাগে পাহাড় ধসের শঙ্কা। টানা বর্ষণ আর ঢলে শেরপুর ময়মনসিংহে জনজীবনে করুণ অবস্থা, ৩ জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনী অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার। প্রধান উপদেষ্টার সাথে সংলাপে দাবি করেছে বিএনপি। নির্বাচনের জন্য নির্বাচন কমিশনে দ্রুত সংস্কার চায় দলটি। অন্যদিকে সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামী। সংস্কারের পর নির্বাচন চায় তারা। এদিকে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তৈরি হওয়া দূরত্ব কাটানোর পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রকনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংলাপে অংশ নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানায় বিএনপি। এছাড়া প্রশাসন বিচার বিভাগ থেকে বিগত সরকারের দোসরদের দ্রুত সরানোর দাবিও জানায় বিএনপি। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছি রাষ্ট্রদ্রোহিতা অপরাধে। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। জেলা প্রশাসকের ব্যাপারে আপনারা লিখেছেন, পত্রপত্রিকাগুলিতে লেখালেখি হয়েছে। সেই ৫৯ জন জেলা প্রশাসকের মধ্যে কী করে সেটা নিয়োগ করা হলো সেটা সম্পর্কে আমরা জানতে চেয়েছি। একই সঙ্গে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদেরকে নিয়োগ বাতিল করে দেওয়ার জন্য আমরা বলেছি। আমরা চুক্তিভিত্তিক কত কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও ২-১ জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে সরানোর কথা বলেছি। ২০০৭ সাল থেকে ২৪ সাল পর্যন্ত, ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা। বিএনপির পরে জামাতে ইসলামের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। জামাতি নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ দেওয়ার দাবি জানায়। মৌলিক কিছু বিষয়ে সংস্কারের প্রস্তাব আগামী ৯ অক্টোবর দলটির পক্ষ থেকে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। আমরা সংস্কারকেই ১ নম্বরে গুরুত্ব দিচ্ছি। আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। এরপর গণতন্ত্র মঞ্চে নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন এই জোটের নেতারা। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানায় মঞ্চের নেতারা। এরপর বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সাথেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে করতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। তবে আবারও ১-১১-র মতো -2 ফর্মুলা, বিরাজনীতিকরণ, জঙ্গিবাদ, মৌলবাদ দেখতে চায় না বিএনপি। বলেন, যে ভূতগুলো নিয়ে আওয়ামী লীগ জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে তারা এখনও প্রশাসনে আছে। তাদের তাড়াতে না পারলে সব প্রচেষ্টা ব্যর্থ হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণ
ও বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার দাবিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করে জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোট। এতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নারী শিক্ষার বিকাশে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। আওয়ামী লীগ পরিকল্পিতভাবেই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। তিনি বলেন, বিএনপি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায়। বর্তমান যে সরকার এসছে আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে, আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেব। কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন। আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিকভাবে একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারবে। আমরা বিশ্বাস করি, রাজনীতি করি এবং আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি একটা কারণে, যে আমরা জনগণের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই। আমরা কোনো রাজনীতিকরণের রাজনীতি বিশ্বাস করি না। আবার ওই -2 -11 আমরা দেখতে চাই না। আমরা আবার ওই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না। আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই। মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে সাময়িক বিজয় এসেছে। এ বিজয় ধরে রাখতে না পারলে সবই ব্যর্থ হবে। যে ভূতগুলোকে নিয়ে তারা জনগণের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখন প্রশাসনের মধ্যে আছে। এই ভূতগুলোকে দূর করতে হবে, নাহলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না। আওয়ামী লীগের আমলে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহার চান বিএনপির মহাসচিব। হাজার হাজার মানুষ যারা এই 15-16 বছর ধরে আওয়ামী লীগের পুলিশের হাতে, আওয়ামী লীগের হাতে নির্যাতিত, নিপীড়িত হয়েছে, অসংখ্য মিথ্যা মামলা তৈরি হয়েছে, গায়েবী মামলা তৈরি হয়েছে, তাই না? এই মামলাগুলো যেন প্রত্যাহার হয়ে যায়, তার জন্য আমাদেরকে জোর গলায় কথা বলতে হবে। অনেকেই বলে যে কি হলো, আমি এই পর্যন্ত তো হলো, হাসিনা পলাই গেছে, এটা হলো না? পার্লামেন্ট ভেঙে গেল, এটা হলো না? ম্যাডাম বের হলো, এটা হলো না? বাকি কাজটা আমাদেরকে করতে হবে, তার জন্য কাজ করতে হবে। দরকার হলে আবার রাজপথে নামতে হবে। ক্ষমতায় গেলে চাকুরি জাতীয়করণ সহ শিক্ষকদের দাবি দেওয়া পূরণে বিএনপি কাজ করবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। 24-এর গণঅভ্যুত্থানে রাজধানীর উত্তরা এলাকায় শহীদ হয়েছেন 28 জন। এছাড়া আহত 197 জন, একজন নিখোঁজ সহ মোট 227 জনের তালিকা প্রকাশ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার রাজধানীর উত্তরাতে এই তালিকা প্রকাশ করা হয়। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত 18 জুলাই এবং 5 অগাস্ট সবচেয়ে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটে রাজধানীর উত্তরায়। সেই সময়ে যারা নিহত ও আহত হয়েছেন শুধু উত্তরা এলাকায় তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। জানানো হয়, বুলেটের আঘাতে নিহত ও আহত ব্যক্তির সংখ্যা 109 জন, ছড়রাগুলিতে 102 জন, অন্যান্য 30 জনের মধ্যে অনেকেই ছাত্রলীগের লাঠি পেটে আহত হন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 194 জন, ফার্মেসিতে 10 ও ক্লিনিকে 8 জন এবং 11 জন বাসায় চিকিৎসা নিয়েছে। শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে 227 জনের মধ্যে 199 জনের সহায়তা দরকার, তবে 28 জনের কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই। এই তালিকা বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের নাম নেই। আমার ছেলের হাতটাও ধরছে, আমার ছেলে কয় মা আমার বড় ভাইরে লয়ে তুমি একটু দাঁড়াও, গেটটা পার হয়ে গেছে আর যখনই গুলি না ছুটছে আমার কোলে তখনই শেষ। জনের বুকে গুলি লাগছে, তারা পানি পানি করে চিল্লাইতেছিল। তারপর আমি একটা ওই যে থানার সামনে একটা গেট আছে কেচি গেট, সেই কেচি গেটের থেকে পানি আনছি, পানি এনে খাওয়াইছি অনেক সাবধানতার সাথে। তারপর আমি যখন পানি খেতে গেছি তারপর আমার চোখে গুলি লাগছে। বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগ ভিত্তিক আমরা কমিটি করতেছি, যারা এইসব বিষয়ে স্পেশালিস্ট, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের এই যে তালিকাগুলো পাচ্ছি সেই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা ফাইনাল একটা তালিকা তৈরি করি। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার দাবি করেছেন অন্যায়ভাবে চাকরিচ্যুত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তারা। পুনর্বাসন ও আর্থিক সহায়তারও দাবি তাদের। আর সামরিক বাহিনীতে ঘাপটি মেরে বসে থাকা
আওয়ামী দোসরদের চিহ্নিত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ছাত্র সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সেই অফিসার নিজেকে ফ্যানে ঝুলিয়ে এই লজ্জা থেকে বাঁচাতে চায় এবং সেই কর্মকর্তা পরবর্তীতে মৃত্যুবরণ করে। চাকরিচ্যুত এক অফিসারের পরিণতির কথা বলছিলেন আরেক কর্মকর্তা কমান্ডার শাহরিয়ার। অন্যায়ভাবে চাকরি হারানো সবার জীবনে রয়েছে বিষাদের গল্প। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের চট্টগ্রামের, আমি রাজি হই নাই। আপনারা আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। একটি নিরপেক্ষ সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সামরিক আইনে মানবাধিকার সহ অন্যান্য সাংঘর্ষিক আইনের পরিবর্তন করা, যেন আর কোনো সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারেন। পুনর্বাসনের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেন সামরিক অফিসাররা। আমরা ব্রিটিশ আইনটাকে পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ আইন হিসেবে গ্রহণ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছি। আমরা এই 2024 সালে কেন 1945, 40, 41, 38 সালের আইনে পরিচালিত হব? শুধু কি আমাদের অথরিটির এটা মিসইউজ করার অথরিটি আছে সেই জন্যে, নাকি এটাকে আধুনিকায়ন করার সময় এসছে? তাদের দাবির সাথে একমত ছাত্র সমন্বয়করা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সংস্কার আগে করতে হবে। শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যে কালো হাতগুলোর কারণে, ফ্যাসিস্ট তৈরি করার কারণে, এই যে সংবিধান থেকে শুরু করে এই ফ্যাসিস্টের কালো হাতগুলো প্রত্যেকটি জায়গায় যে আইনগুলো করে রেখেছিল, সে আইনগুলো সমূলে উৎপাদন করতে হবে এবং করার জন্য উপযুক্ত সময় এটাই। পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ এটা? গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি। সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত, তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে। নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে। নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। সুবিধাভোগী সামরিক কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত না হলে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নই থেকে যাবে অভিমত আলোচকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের কেউ পালানোর চেষ্টা করলে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, জনগণই তাদের ধরিয়ে দেবেন বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখন পালানো বেশ কঠিন। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদর দপ্তরে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণসভা, মিলাদ মাহফিল, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই গণহত্যায় জড়িতদের খুঁজছে সরকার, যেখানেই অবস্থান শনাক্ত করা যাবে সেখানেই তাদের গ্রেফতার করা হবে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, প্রয়োজনে সংবাদকর্মীদের সহায়তা দেওয়া হবে। এখনও কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের ক্রিমিনাল হিসেবে উল্লেখ করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা পুলিশ বাহিনীর সদস্য নন। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এই আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছে। হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান। ধর্ম পালন করার অধিকার সবার আছে মন্তব্য করে তিনি বলেন, সবাই যার যার ধর্ম পালন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেই জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই
পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি। সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা হয়েছে রাজধানীর বাড়িধারার বাইতুল আতিক মসজিদে। অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিক সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা বলেন, মত ভিন্নতা থাকলেও সারা জীবন সাম্যের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বি চৌধুরী। তার প্রয়াণে দেশের রাজনীতিতে হয়ে গেছে অপূরণীয় ক্ষতি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীকে শেষবারের মতো দেখতে বাড়িধারার বাসভবনে স্বজন ও সহকর্মীদের ভিড়। প্রিয় মানুষটিকে চিরবিদায় জানাতে অনেকেই অশ্রুসিক্ত। দেশের খ্যাতিমান এই চিকিৎসক দেশ গঠনে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। তার বর্ণাঢ্য জীবনের কথা উঠে আসে স্বজন ও সহযোদ্ধাদের কণ্ঠে। প্রেসিডেন্টের যে অফিস থেকে আসলেন, ছেড়ে দিলেন, বি চৌধুরী সাহেব বলেই ছাড়ছেন, অন্য কেউ হলে তো এভাবে ছাড়তো না। উনি চাইলেই কিন্তু রাষ্ট্রপতি থাকতে পারতেন, উনি ছেড়ে দিচ্ছেন। আদর্শিক মানুষ ছিলেন এবং উনি সারা জীবন আদর্শ নিয়েই ছিলেন। যাই হোক, ওনার বিয়োগ আমার দেশের জন্য একটা বিরাট বিয়োগ আমি মনে করব। আমরা চাই আমাদের দেশে এরকম হাজার বি চৌধুরী, ডাক্তার বি চৌধুরীর জন্ম নেই। ওনার নিজের তৈরি মেডিকেল কলেজ, ওনার ছাত্ররাই কিন্তু ওনার চিকিৎসা করেছে লাস্ট 3টা দিন। এবং উনি এত স্ট্রিক্ট ছিলেন যে না, আমাকে কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দেওয়া যাবে না, কোনো প্রোটোকল মানা যাবে না। ইউ হ্যাভ টু ট্রিট মি, আই এম 94 years old, এটা মাথায় রেখে ট্রিট করবা। আমি তোমার বাবা হইলে কী করতে, এটা মাথায় রাখবা। এমপ্যাথি, সহমর্মিতা। এবং সেই জন্য উনি বলছে আমাকে CPR দেওয়া যাবে না, আমাকে লাইফ সাপোর্ট দেওয়া যাবে না, আমাকে কোনো ICU ড্রাগ ইউজ করা যাবে না, অক্সিজেন ছাড়া কিছু দিতে পারবে না, এবং আমার পেইন রিলিফ করে রাখার চেষ্টা করবে। বাড়িধারার বাইতুল আতিক জামে মসজিদে বাদ জোহর বি চৌধুরীর দ্বিতীয় জানাজায় শরীক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে বি চৌধুরী ছিলেন সহনশীলতার রাজনীতির বাতিঘর। আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থেই একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। আমরা আজকে সহনশীলতা হারিয়ে ফেলেছি। বড়কে বড়, ভালোকে ভালো বলতে পারি না। আমরা দলীয় চিহ্ন নিয়ে নাচানাচি করি। একজন সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হারালাম। এর আগে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে হয় বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা। রবিবার সাবেক রাষ্ট্রপতির মৃতদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের শ্রীনগরে। সেখানে সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে বি চৌধুরীকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে পেছনে ফেলে চলে গেলেন খ্যাতিমান চিকিৎসক, বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও সাবেক রাষ্ট্রপতি ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরী। এর মধ্য দিয়ে জীবনাবসান হল উপমহাদেশের প্রথিতযশা চিকিৎসক এবং দেশের অন্যতম বর্ণাঢ্য এই রাজনীতিকের। আহমেদ সারোয়ারের রিপোর্ট। আবুল কাশেম মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী, পরিচিতি ডক্টর বি চৌধুরী নামে। গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগরে। জন্ম 1932 সালের 1 নভেম্বর কুমিল্লার বিখ্যাত মুন্সেফ বাড়িতে মাতুলালয়ে। তার বাবা কফিল উদ্দিন চৌধুরী ছিলেন খ্যাতনামা আইনজীবী, যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রী। ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে 1947 সালে মেধা তালিকায় দ্বিতীয় হয়ে ম্যাট্রিক এবং ঢাকা কলেজ থেকে 1949 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন বি চৌধুরী। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। সেখান থেকে MBBS এ প্রথম হয়ে উচ্চতর শিক্ষার জন্য যান যুক্তরাজ্যে। তিনি এডিনবার্গ, লন্ডন ব্রম্পটন চেস্ট ইনস্টিটিউট, লন্ডনের হ্যামার স্মিথ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল স্কুল থেকে নেন স্নাতকোত্তর চিকিৎসা শিক্ষা। ছিলেন যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স লন্ডন, এডিনবার্গ ও গ্লাসগো থেকে নির্বাচিত ফেলো।
উচ্চশিক্ষা শেষে রাজনীতিকের সন্তান বি চৌধুরী রাজনীতিতে যোগ না দিয়ে কর্মজীবন শুরু করেন চিকিৎসক হিসেবেই। রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট মেডিকেল কলেজ ও ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে শিক্ষকতাও করেন। তিনি ছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানের সবচেয়ে কম বয়সী অধ্যাপক। 60 দশকের শেষ দিকে জনপ্রিয় হয়ে ওঠেন বিটিভির দর্শকপ্রিয় অনুষ্ঠান আপনার ডাক্তারের উপস্থাপক হিসেবে। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনেও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনাও করেছিলেন কিছুদিন। যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, শহীদের অনুসারী, তাদের সবাইকে এই কথা মনে রাখতে হবে। মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার বি চৌধুরী 1977 সালে প্রধান সামরিক আইন প্রশাসক জিয়াউর রহমানের আমন্ত্রণে তার সরকারে স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে যোগ দেন। 1979 সালে বিএনপির রাজনীতিতে তার অভিষেক প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে। 1979 সালের এপ্রিলে হন জিয়াউর রহমান সরকারের উপপ্রধানমন্ত্রী। মুন্সিগঞ্জ 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন 5 বার, 2 বার জাতীয় সংসদের উপনেতা এবং 1 বার ছিলেন বিরোধী দলীয় উপনেতা। আমাদের প্রধান নেতৃত্বে থাকবেন জিয়া রহমানের অতীত ইতিহাসের চরিত্র। নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধর জয়ের পর 2001-এর 14 নভেম্বর বি চৌধুরীকে করা হয় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হিসেবে নিরপেক্ষতার প্রশ্নে তার কিছু কাজ বিএনপিতে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে 2002 সালের 21 জুন রাষ্ট্রপতি থেকে পদত্যাগ করেন তিনি। এরপর তার ছেলে ও কিছু অনুসারী নিয়ে বিএনপি থেকে বেরিয়ে গঠন করেন বিকল্পধারা। রাজনীতিতে বি চৌধুরীর অভিষেক বর্ণাঢ্য হলেও বিএনপি থেকে প্রস্থান ছিল বিয়োগান্তক। ডাক্তার চৌধুরীর স্ত্রী হাসিনা ওয়ার্দা চৌধুরী, ছেলে মাহি বি চৌধুরী, বড় মেয়ে ব্যারিস্টার মুনা চৌধুরী আইনজীবী, ছোট মেয়ে ডাক্তার শায়লা শারমিন চৌধুরী চিকিৎসক। রাজনীতি ও সমাজ উন্নয়নে অবদানের জন্য 1993 সালে স্বাধীনতা পদক পাওয়ার বহু আগে শ্রেষ্ঠ টিভি উপস্থাপক হিসেবে 1977 সালে পান বাংলাদেশ টেলিভিশন পুরস্কারও। রাজনীতির বাইরে তিনি চিকিৎসকদের বেশ কয়েকটি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। আন্তর্জাতিক বহু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। একটি ট্রাস্টের মাধ্যমে দেশের প্রথম মহিলা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতাও বি চৌধুরী। রাজনীতির পাশাপাশি করোনার আগ পর্যন্ত নিজ চেম্বারে নিয়মিত রোগীও দেখতেন। ফুসফুসে সংক্রমণ হওয়ায় গত বুধবার সকালে বি চৌধুরীকে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ব্যাংক ঋণের সুদ হার কমানো না হলে এপ্রিলেই 90% ব্যবসায়ী খেলাপিতে জড়াতে পারে বলে সতর্ক করেছেন ব্যবসায়ী নেতারা। অর্থনৈতিক পুনরুদ্ধারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং রিজার্ভ বাড়ানোর দিকে সরকারকে আরও মনোযোগী হওয়ার আহ্বান তাদের। সেই সাথে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পণ্যের সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার পরামর্শ দেন ব্যবসায়ী নেতারা। আন্ডারগ্রাউন্ডে যে ছোট্ট কিছু রুম থাকে ওখানে সে বেসমেন্টের মধ্যে বাস করতেছে ফ্যামিলি নিয়ে এবং ট্যাক্সি ক্যাব চালায় সে তার জীবন নির্বাহ করতেছে। আমার খুব খারাপ লাগছে। পেছনে পড়া গার্মেন্টস মালিকদের জীবনযাত্রার কথা বলতে গিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়েন বিকেএমইএর নির্বাহী সভাপতি। অধিকাংশ মিডিয়া শ্রমিকদের কষ্টের কথা জানালেও মালিকদের অধিকার ও কষ্ট নিয়ে কেউ কথা বলে না বলেও দাবি তার। সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে 3টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলে ঋণ খেলাপি হবে এবং এটা আগামী মাস থেকে 1টা কিস্তি পরিশোধে ব্যর্থ হইলে ঋণ খেলাপি হবে। তো আগামী মাসের থেকে আমি আশা করি যে বর্তমান যে অবস্থা আমাদের অর্থনৈতিক সংকট এবং ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি তাতে নিঃসন্দেহে আমি বলতে পারি অন্তত 90% ব্যবসায়ী যারা ঋণ নিছে ব্যাংক থেকে ঋণ খেলাপিতে পরিণত হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঢাকা চেম্বার আয়োজিত সমসাময়িক অর্থনৈতিক সংকট ও সমাধান নিয়ে সেমিনারে বক্তারা কথা বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়েও। ওই আইএমএফ এর ওই 4 বিলিয়ন 4 বছরের ওই স্টাইলে আসলে হবে না, ওটার অন্য ভ্যালু এডিশন আছে, ওটা রিফর্ম গুলো আসতেছে। কিন্তু আমার যে ডলার রিজার্ভ বুস্ট করে সরকারকে সেন্ট্রাল ব্যাংককে একটা শক্তিশালী পজিশনে নিয়ে যাওয়া, তাতে তারা ইম্পোর্ট ওপেন করে দিতে পারে, সাপ্লাই চেইন রিল্যাক্স করতে পারে। ব্যাংকিং ব্যবস্থার যে টানাপোড়েনটা চলছে এটার নেট এফেক্ট হচ্ছে আমাদের ইকোনমিক আউটপুট, আমাদের অর্থনীতি আসলে ছোট হয়ে আসছে এটার কারণে। এবং এটা যদি ক্রমাগতভাবে চলতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে কন্টিনিউয়াসলি আপনার কর্মসংস্থান কমবে। এ সময় উচ্চ ব্যাংক ঋণের সুদহার উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে উল্লেখ করে বক্তারা বলেন, শুধু বিদেশি বিনিয়োগকারী নয়, দেশি ব্যবসায়ীদের আস্থা ফেরাতে কাজ করতে হবে অন্তর্বর্তী সরকারকে। আমরা ব্যবসায়ী সম্প্রদায় ভীষণ ইনসিকিউর ফিল করছি। আমরা মনে করছি যে আমরা ব্যবসা করলে কি হবে, কালকে কি হবে, পরশু, প্রত্যেক দিন খালি ভয় থাকতে হয় যে টেলিফোনে কি খবরটা আসে। আপনি ক্লাসিফিকেশন রুল করেছেন 1 সেপ্টেম্বর থেকে ইফেক্টিভ হয়েছে, একটা ওভারডিউ হলে আপনি ক্লাসিফাইড হয়ে যাবেন। তা কি উদ্দেশ্য, কি ব্যবসায়ী সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া, ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দেওয়া? বলে দেন, ডিক্লেয়ার করে দেন, উই ডোন্ট ওয়ান্ট ইন্ডাস্ট্রি ইন দ্য কান্ট্রি। বিশ্ব অর্থনীতির সাথে তাল মেলাতে ডিজিটাল পেমেন্টে অতিরিক্ত অর্থ না কাটার পরামর্শ দেন ব্যবসায়ীরা।
এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরে পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার। ডুবেছে সড়ক ও ফসলি জমি, বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ জনের। এছাড়া ময়মনসিংহের ধোবাউড়ায় সহ বিভিন্ন এলাকায় নতুন করে দেখা দিয়েছে বন্যা। আগামী ২৪ ঘন্টায় ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আছে পাহাড় ধসের শঙ্কাও। শেরপুর থেকে হাকাম হীরা ও ময়মনসিংহ থেকে অমিত রায়ের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শেরপুরের নলিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলায় প্রায় ৫০,০০০ মানুষ পড়েছে চরম দুর্ভোগে। নতুন উপচে পড়া পানিতে ভেসে গেছে অন্তত ৩ জন। উপজেলা প্রশাসন জানায়, নলিতাবাড়ি উপজেলার পৌরসভা সহ ১৩টি ইউনিয়নে প্রায় ২০টি গ্রাম ও ঝিনাইগাতি উপজেলার ৯টি ইউনিয়নের ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। হাঁস, মুরগি, গরু, ছাগল প্রবাদী ভাইসে গেছে, কিছু মারা গেছে, না খায় রয়েছি, পানির জন্য চুলহানো যাইতে পারতেছি না। আমাদের বগুলো কেউ আসে নাই, কষ্ট হয় না, বাড়ি ঘর পানি, রান্না নাই, বাড়া নাই, খাওয়া নাই। পানি উন্নয়ন বোর্ড জানায়, ভোগাই চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও কিছুটা কমেছে ঝিনাইগাতি উপজেলার মহারশী সোমেশ্বরী নদীর পানি। এদিকে ময়মনসিংহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলে উপজেলার দক্ষিণ মাঝপাড়া, গামারিতলা, ঘোষাগাঁও, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়। ফসলের এমন কোনো জমি নাই যে তলাইছে না, এমন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ি ঢলের কারণে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের বাড়ি ঘর পানির তলায় গেছে। এছাড়া উজান থেকে পানি নেমে আসায় নেতাই নদীর বাঁধ ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। তলিয়ে গেছে বাড়িঘর, পুকুর, রাস্তাঘাট। বন্যা প্লাবিত এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। এখানে জিগাতলা একটা পয়েন্টে বেশ বড় আকারের বাঁধ ভেঙে গিয়েছে। মোটামুটি ২৫-৩০টার মতো ঘর বিলীন হয়ে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে সকল মানুষ রাত থেকে খাবারের অভাবে আছে তাদেরকে আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মেম্বারের বাড়িতে এখন খাওয়ানোর ব্যবস্থা করেছি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সেই ১৭,০০০ কর্মীকে পাঠানোর জন্য হাইকমিশন ও মন্ত্রণালয় মিলে দ্রুতই পদ্ধতি ঠিক করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি জানান, মাসখানেকের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য বিশেষ লাউঞ্জ সুবিধা সহ ভিআইপি সুবিধা দেওয়া হবে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। নির্ধারিত সময় ৩১ মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা প্রায় ১৭,০০০ কর্মীর টাকা ফেরত পাওয়ার অনিশ্চয়তার মধ্যে শুক্রবার ঢাকা সফরে আসার বার্তা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে পদ্ধতি ও কোন কর্মীদের জন্য এই ঘোষণা তা নিয়ে ছিল কিছুটা সংশয়। শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানালেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করতে কাজ শুরু করেছেন তারা। আমরা মালয়েশিয়াতে আমাদের যে বাংলাদেশ হাই কমিশন আছে এটার মাধ্যমে এবং আমাদের মিনিস্ট্রির মাধ্যমে এই প্রতিশ্রুতিটাকে যত দ্রুত সম্ভব কার্যকর করার জন্য আমরা প্রচেষ্টা চালাবো। আজকে রাতেই ওনাদের সম্মানে একটা ডিনার আছে, সেখানে মালয়েশিয়া যে বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন ওনার সাথে আমি মিটিংয়ে বসবো। আমাদের লেবার সেক্রেটারি এবং অন্যান্য যারা কর্মকর্তা আছেন ওনারাও থাকবেন। আমরা একটা রোড ম্যাপ তৈরি করব কত তাড়াতাড়ি ওনাদেরকে পাঠানো যায়। এছাড়া যখন মিটিংয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছিলাম, যখন আমি ওনাকে আরও 3টা অনুরোধ করেছি। একটা হচ্ছে আমাদের মালয়েশিয়াতে যে বন্ধ বাজার আছে, মালয়েশিয়াতে আবার এই বাজারটাকে ওপেন করা যাতে আমরা নতুন করে শ্রমিক পাঠাতে পারি। সেকেন্ড, আমি রিকোয়েস্ট করেছি যে 100 জনের যে সিন্ডিকেট ছিল, সিন্ডিকেট শব্দটা উচ্চারণ করিনি, আমি বলেছি যে রিক্রুটমেন্ট প্রসেসটাকে ওপেন করে দেওয়ার জন্য। প্রবাসীদের বিমানবন্দরে সেবার মান বাড়ানোর ঘোষণা আগেই দিয়েছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। এবার জানালেন 1 মাসের মধ্যে কার্যকর হচ্ছে সেই সুবিধা, থাকছে বাড়তি ব্যবস্থাও। মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক ভাই বোনরা যাচ্ছেন ওনাদের জন্য আমরা এয়ারপোর্টে অনেক ফ্যাসিলিটিস দিব, ভিআইপিরা যেরকম ফ্যাসিলিটিস পায় সেরকম দিব, কিন্তু বলেছিলাম যে লাউঞ্জের ব্যবস্থা করা যাবে না। আজকে আপনাদেরকে আমরা আনন্দের সাথে জানাতে যাই, আমরা আমাদের মধ্যপ্রাচ্যে যে শ্রমিক ভাই বোনরা আছে ওনাদের জন্য আলাদা স্পেশাল লাউঞ্জের ব্যবস্থা করব। আমরা অলরেডি জায়গা ঠিক করেছি, সিভিল এভিয়েশনের সাথে কথা হয়েছে এবং আই ডোন্ট সি এনি রিজন যে এটা খুব দ্রুত সার্ভার, এটা মাসখানেকের মধ্যে শিওর, মানে 2 সপ্তাহ মধ্যে হয়ে যাবে। আমরা জায়গাও মোটামুটি ঠিক করেছি।
অনুষ্ঠানে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের কর্মক্ষেত্রে সুরক্ষা ও ক্ষতিপূরণের আওতায় আনতে দেশটির সামাজিক নিরাপত্তা সংস্থা পার্কেসের সাথে একটি সমঝোতা সই হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিষ্ঠান ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাথে এই সমঝোতা করে সংস্থাটি। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের পরিচালক আশরাফ উদ্দিন আহমেদ FCA ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যান। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল হিসাববিদ। বর্ণাঢ্য জীবনের অধিকারী এই হিসাববিদ বাংলা ভিশন ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে বাংলা ভিশন পরিবার গভীরভাবে শোকাহত। তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও দখলের সাথে যুক্ত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে তিনি বলেন, মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তকে পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়া বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। কম পারিশ্রমিক এবং শিক্ষকের সব পেশাতেই নৈতিকতা একটা বড় জিনিস। আপনারা শিক্ষকরা যখন ছাত্রদেরকে শিশুকাল থেকে ছোটবেলা থেকে পড়াবেন, তখন আমাদের শিক্ষাক্রমে কত দূর আছে আমি জানি না, কিন্তু নৈতিকতাটা শিক্ষাদান একটা বড় জিনিস। নির্বাচন বিলম্বিত হলে নতুন সংকটে পড়বে বাংলাদেশ, এমন শঙ্কার কথা জানিয়েছেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। বলেন, সংস্কার হলেও আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে আগের জায়গায় ফিরে যাবে দেশ। শনিবার ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে মতিউর রহমান চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে দুর্বল হচ্ছে সরকার। রাজনৈতিকভাবে মোকাবেলা না করে অস্ত্র দিয়ে মোকাবেলা করায় শেখ হাসিনার আজ এই অবস্থা। তিনি জানান, আওয়ামী লীগকে ঢেলে সাজানো না গেলে দলটিকে দেশের মানুষ আর গ্রহণ করবে না। সেই সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকা রাজনৈতিক দলগুলো ঐক্য হারালে দেশে ফ্যাসিস্টের পুনর্জন্ম হবে বলেও শঙ্কা তার। ছায়া সংসদে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অন্তর্বর্তী সরকারকে অতিরিক্ত চাপ দেওয়া হলে স্বৈরাচার পতনের সুফল বাধাগ্রস্ত হতে পারে। আওয়ামী লীগকে যদি ঢেলে সাজানো না হয়, নতুন নেতৃত্ব না আসে, তাহলে এদেশে মানুষ হয়তো গ্রহণ করবে না। কিন্তু এটা নির্ভর করে পরিস্থিতির উপর। আপনি যত বিলম্বিত করবেন নির্বাচন, সত্য কথা বলছি, তাইলে কিন্তু সংকট তৈরি হবে। কারণ ওই সরকারে রাজনৈতিক প্রতিনিধিত্ব নেই। রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার কারণে সরকার দুর্বল হচ্ছে। এই সরকারকে সবল করতে হলে রাজনীতি লাগবে। অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, শুধু বাজার বদল হলো, রাজার বদল হলো, রাজনীতির বদল করলাম না, এটা হতে পারে না। পুরনো সিন্ডিকেটের বদলে নতুন কোনো সিন্ডিকেট চায় না দেশের মানুষ। বিকেলে চট্টগ্রাম মহানগরীর একটি হোটেলে বিদ্যমান অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির আঞ্চলিক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় চট্টগ্রামের বিভিন্ন খাতের অংশীজনেরা নিজেদের মতামত তুলে ধরেন। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গত এক যুগে দেখা গেল আমলারা ব্যবসায়ী, ব্যবসায়ীরা রাজনীতিবিদ, আবার রাজনীতিবিদরা ব্যবসায়ী হয়ে গেলেন। এত পরিবর্তনের পরও এখনও কোথাও যেন ভীতি ও আস্থাহীনতা কাজ না করে। ভয় ভীতির ঊর্ধ্বে উঠে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কথা বলার আহ্বান জানান তিনি। সবার মতামত ও বাস্তবতা পর্যবেক্ষণের মাধ্যমেই শ্বেত প্রণয়ন করা হবে বলে জানান তিনি। এই যে রাষ্ট্রীয় সংস্কারের চিন্তা, এটা হলো সেইটাই যে আমরা এক অত্যাচারের বদলে আরেক অত্যাচারী দিয়ে আমরা এটাকে বিকল্প হিসেবে দেখছি। এটা হলো 1 নম্বর। কেউ আমাদের জন্য করে দিয়ে যাবে, এটা হবে না। আমাদের নিজেদের দায়িত্ব নিয়ে আমাদের নাগরিক অধিকারকে আমাদের উসুল করে নিতে হবে। ঠিক বলতেছি কিনা? এবং এটার জন্য একদিকে যেমন নির্বাচন একটা পদক্ষেপ,
কিন্তু প্রতিনিয়ত নাগরিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে আমাদের প্রাপ্যটা আমাদের বুঝে নেওয়ার এইটাই সুযোগ। এই সুযোগ যদি আমরা হারাই, আবার যে কোনোদিন খুঁজে পাবো কিনা এটা আমি জানি না। ডিবিতে আর কোনো আয়নাঘর থাকবে না, নায়ক নায়িকাদের আড্ডাখানাও হবে না, থাকবে না ভাতের হোটেলও। কিছু পুলিশ কর্মকর্তার জন্য জনগণ পুলিশ মুখোমুখি দাঁড়িয়েছে। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। শনিবার সকালে টিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ। আসামিদের আর হয়রানি করা হবে না, স্বচ্ছতার সাথে সকল মামলা তদন্ত করা হবে। দুর্গাপূজাকে কেন্দ্র করে ঢাকা মহানগরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিবি অবস্থান করবে মন্দিরগুলোর সামনে। ডিবির কোনো কর্মকর্তা অপরাধ করলে তাদেরকেও ছাড় দেওয়া হবে না। পুলিশ কর্মকর্তা হারুন বিপ্লবের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তদন্তের কথা বলে এড়িয়ে যান ডিবির এই কর্মকর্তা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনী হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার, ডক্টর ইউনূসের সংলাপে জানালো বিএনপি। জামাতের সর্বাধিক গুরুত্ব সংস্কারে। আন্দোলনে কেবল উত্তরাতেই নিহত ২৮। তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। পালাতে চাওয়া গণহত্যাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও সংস্কারের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের। ছাত্র সমন্বয়করা চান ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিচার। আগামী ২৪ ঘন্টায় কয়েক বিভাগে পাহাড় ধসের শঙ্কা। টানা বর্ষণ আর ঢলে শেরপুর ময়মনসিংহে জনজীবনে করুণ অবস্থা, ৩ জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টা নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।